হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে কোনো একটা ডায়নামো বা টারবাইন যে তোমরা দেখেছো সেটা আসলে কাজ কি করে করে। টারবাইন তো পাক খাচ্ছে, জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, সবই আমরা জানি যে একটা কয়েল ঘুরছে। বিয়ের বাড়িতে দেখে থাকবে জেনারেটর একটা কয়েল বা একটা কিছু ঘোরাচ্ছে, কিন্তু তড়িৎটা তৈরি হচ্ছে কিভাবে। সো এই ব্যাপারে যে বেসিক নলেজ গুলো আমাদের লাগবে সেইগুলোই আজকে আমরা একে একে আলোচনা করব। তো যে মহাশয়ের নাম ফার্স্ট উঠে আসে সেটা হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডের ল এবং লেঞ্জেসের ল, এই দুটো থেকেই কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারবো যে কিভাবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো তার আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স কাকে বলে। তো ফার্স্ট আজকে আমরা জানবো হচ্ছে চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স কি জিনিস? চৌম্বক ফ্লাক্স হচ্ছে গিয়ে ধরে না একটা চুম্বক আছে, চুম্বকের সামনে এটা ছেড়ে দাও, আরো সহজ করে বলো। এখানে ধরে নাও একটা চুম্বক আছে, ম্যাগনেটের এটা নর্থ পোল। নর্থ পোল থেকে বলরেখা বেরোয়, এই বলরেখা বেরোলো, এই বেরোলো, এই বেরোলো, এই বেরোলো, এই বেরোলো। এই যে বলরেখাগুলো বেরোলো, তো ধরো আমি যদি এর উপরে একটা ক্ষেত্র কল্পনা করি, কি রকম ক্ষেত্র কল্পনা করি, যে দেখা গেল হয়তো আমি এরকম সাইজের একটা ক্ষেত্র কল্পনা করছি, দেখতেই পাওয়া যাচ্ছে না। সাপোজ ধরো এই ক্ষেত্রটা কল্পনা করো, এই ক্ষেত্রের মধ্যে যটা বলরেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। তাহলে এখানে যা ছবি আমি এঁকেছি তার উপরে ভিত্তি করে একটা, দুটো, তিনটে, চারটে বলরেখা গেছে। যদি এই ক্ষেত্রটাকে আরো কাছে ভাবি, এই ধরো এটা হচ্ছে আমার ক্ষেত্র, এই ক্ষেত্র, এই একটু বড় ছোট হলো, যা হোক। এর ভিতরে বলরেখার সংখ্যা 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কটা দেখতে পাচ্ছি? 7। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, চারটে। তাহলে এই যে যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে কাউন্ট করব, কিন্তু ছোট্ট ছোট্ট কিছু শর্ত আছে। কি শর্ত? ফার্স্ট আগে ডেফিনেশনটা দেখে নিই, কি তাহলে শর্ত টর্ত সব বোঝা যাবে। কোন তলের মধ্যে দিয়ে লম্বভাবে, এই যে শর্ত একটা, অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যাকে ওই তলের চৌম্বক ফ্লাক্স বলে। তাহলে বলরেখা নেব, কিন্তু কেমন হতে হয় বলরেখাগুলোকে? তলের সাথে লম্ব। তলের সাথে লম্ব বলে কেমন দেখতে হয়, কিভাবে বুঝবো, সব বলছি আমি একে একে। এটি মূলত নির্দেশ করে একটি নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটা চৌম্বক ক্ষেত্র প্রবাহিত হচ্ছে তাকে। বেশ, চৌম্বক ফ্লাক্সের প্রধান যে দুটো বিষয় যাবার আগে আমি আগে বোঝাই যে লম্ব বলতে আমি কি বুঝি। দেখো, যদি এই ডায়াগ্রামটাকেই তুলি, তাহলে এই দেখো এটা আমার ক্ষেত্র এরকম আছে, বলরেখাটা এরকম করে পাস করছে। এই যে ধরো এই বলরেখাটার কথা বলছি, এই যে এইটা, তাহলে এই বলরেখা দেখতে হচ্ছে বেঁকে। তাহলে এ তো তলের সাথে লম্ব নয়, কারণ কোন একটা তলের সাথে এরিয়া ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এইটা 3D ছবি, তো একটু বুঝতে চেষ্টা করো কি বলতে চাইছি। তাহলে এই তলের ধরো ডাইরেকশন ভেক্টর, এরিয়া ভেক্টরের ডাইরেকশন হচ্ছে ধরো এইটা। আমরা জানি যে ভেক্টরের কল্পনা অনুযায়ী কোনো একটা তল বা ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে কনসিডার করা যায়, আর ওই তলের উপরে লম্ব যেটা হয় সেটা হচ্ছে ওই ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন। তাহলে এই ডাইরেকশনটা যদি এখানে প্লট করি, তাহলে ভেক্টর এর সাথে এটা দেখতে পাচ্ছি বি, ধরো যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যদি বি হয়, তাহলে বি দেখতে পাচ্ছি পুরোপুরি এর দিকে হয়ে নাই। আমাকে তাহলে কেমন নিতে হবে বলো রেখা? এই তলের সাথে, এই তলটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে ডাইরেকশন ভেক্টরের সাথে, ডাইরেকশন ভেক্টরের সাথে, ডাইরেকশন ভেক্টরের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, ডাইরেকশন ভেক্টরের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এই তলটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। বোঝা গেল? আবার রিপিট করছি, ধরো এই হাতটা হচ্ছে গিয়ে আমার তলটা, ওকে। তাহলে এই তলটার ডাইরেকশন ভেক্টর কি হবে? এটা 90 ডিগ্রি।
তাহলে আমার সেই বলরেখাকে বাছবো যেটা কিনা এই তলটার সাথে 90 ডিগ্রি, তাহলে ক্ষেত্র ভেক্টরের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এই তলের সাথে 90 ডিগ্রিতে আছে, কারণ ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন এই তলের সাথে সমকোণে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে চলো একটু ছোট করে কনসিডার করে নিই। এটা হচ্ছে থিটা, তাহলে বি এর এদিকে কম্পোনেন্ট আমরা ধরতে পারবো বি কস থিটা। যাও, বোঝা গেছে আশা করি কি বলতে চাইলাম। এবার এদিকে তাহলে যে কম্পোনেন্টটা নেবো সেটা হচ্ছে বি কস থিটা, কোন দিকে? এরিয়া ভেক্টরের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বা তলটার সাথে সমকোণে। আবার রিপিট করছি, তলটার সাথে সমকোণে, বা তলকে যদি ভেক্টর হিসেবে কনসিডার করি তাহলে ডাইরেকশন ভেক্টরের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। বেশ, এবার ফ্লাক্স প্রধানত দুটো বিষয়ের উপর নির্ভর করে। চলো, কিসের উপর নির্ভর করছে? এক, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বি। কেন এই কথাটা আসলো ভালো করে ভেবে দেখো। এই যে ক্ষেত্রফলটা ভাবছি, এই যে ক্ষেত্রফলটা ভাবলাম, আমার যদি এখানে বলরেখার সংখ্যা আরো বেশি হয়, চলো বলরেখাগুলোকে নতুন কালার দিয়ে দিই, ধরো এই কালার, এটা দিয়ে দিলাম। আরো ধরো বলরেখা যদি বেশি হয়, আরো বেশি বলরেখা বার করলাম, আরো বেশি বলরেখা বার করছি। দেখো, আগে যেটা 4টে কাউন্ট হচ্ছিল, এখন কটা কাউন্ট হবে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে 4-এর জায়গায় এখন কত আসলো? 4-এর জায়গায় এখন আসলো কিন্তু 10। তাহলে দেখতে পেলাম বি এর স্ট্রেংথ যদি বাড়ে, বি এর স্ট্রেংথ যদি বাড়ে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান যদি বাড়ে, তাহলে কিন্তু ফাই অর্থাৎ ফ্লাক্সের মানও বাড়বে। কারণ আমার ওখানে শর্তের মধ্যে একটা শর্তই আছে যে অতিক্রান্ত বলরেখা। তাহলে অতিক্রান্ত বলরেখার সংখ্যা যত বাড়বে, ফাই তত ইনক্রিজ করবে। তাহলে বি যদি ইনক্রিজ করে, ফাই তাহলে ইনক্রিজ করে। এক, বোঝা গেল? দেখা গেল যে আমি এই চৌম্বক ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে চাইছি না, কিন্তু ফাইটাকে একটু ইনক্রিজ করতে চাইছি। আবার বলছি যে আমার চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যেটা আছে, সেই প্রাবল্যকে আমি কোনো প্রকার ডিস্টার্ব না করেই আমি চাইছি যে চৌম্বক ফ্লাক্সকে ইনক্রিজ করব। তাহলে প্রথম যেটা হয়ে গেল সেটা হচ্ছে বি এখানে কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল, তাই নয় কি? বি কনস্ট্যান্ট, অথচ আমি বলছি ফাই কে ইনক্রিজ করব। উপায় কিছু আছে? হ্যাঁ আছে। ফাই আবার এরিয়ার সাথেও ডিপেন্ড করে। তাহলে এখন আর ছোট লুপ না কল্পনা করে আমি একটা বড় লুপ কল্পনা করব। বড় লুপ কল্পনা করলে পরে এমনি বলরেখার সংখ্যা ইনক্রিজ করে গেল। তাহলে দাঁড়ালো কি, আবার একটা শর্ত, যে এ যদি ইনক্রিজ করে তাহলে ফাই অলসো ইনক্রিজ হবে। বোঝা গেছে? ক্লিয়ার? লিখে নাও। চলো, এবার দেখবো হচ্ছে গিয়ে গাণিতিক সমীকরণ। তাহলে মোটামুটি ধরো এই ছবিটাকে একটু ভালো করে যদি না দেখি ভালো লাগবে না। ধরে নাও এটা হচ্ছে বি, যে বিটা কিনা এই ক্ষেত্র যেটা আছে, এই যে ব্লু কালারের যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রের সাথে ধরে নাও সমকোণে যায়নি। ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন হচ্ছে এটা, এ এদিকে কাজ করছে, ওকে, বি এদিকে। তাহলে এদিকে উপাংশ তবে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল হয় বি কস থিটা, আর এদিকে উপাংশ কি হবে? বি সাইন থিটা। সূত্রে কি বলা আছে? ফাই তাকেই কাউন্ট করব যেটা কিনা লম্বভাবে যাচ্ছে, যেটা কিনা লম্বভাবে যাচ্ছে। তা লম্বভাবে যাচ্ছে কে? বি কস থিটা। ক্ষেত্রফল কত? আমি ধরে নিয়েছি ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এ বি কস থিটা, এটা হচ্ছে গিয়ে সমীকরণ। ভেক্টর রূপে যদি রাখি, ভেক্টর রূপে যদি রাখি তাহলে লিখবো এ ডট বি, কারণ জানো তোমরা কস থিটা থাকলে পরে ডটে কনসিডার করা হয়। তাহলে এখানে সমীকরণটা খুব ভালো করে দেখো, অঙ্ক করতে গিয়ে যেন হাত পা না কাঁপে, একদম সূক্ষ্ম ভাবে বোঝার চেষ্টা করো। ফাই কি? ফাই হচ্ছে গিয়ে এ কি? এটা হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রফলের মান উইদাউট ডাইরেকশন। আবারও বলছি, এ কি? এ হচ্ছে ক্ষেত্রফলটার মান এইখানটাই। কিন্তু বি কি? বি হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান। কস থিটা কি? যে থিটা অ্যাঙ্গেল আছে তার সাথে কস।
আর এখানে কিন্তু উইথ ডাইরেকশন, এটা কিন্তু উইদাউট ডাইরেকশন, এটা জাস্ট মান বা ভ্যালু, এটা কিন্তু জাস্ট মান বা ভ্যালু নিয়ে কথা বলছি, এখানে কিন্তু কোনো ডাইরেকশনের গল্প নেই, এটাকে বলতে পারো ভেক্টর ফর্মে আছে। আচ্ছা, তাহলে এই সমীকরণে আমরা জানি যে ডট প্রোডাক্ট যেখানে হয় সেটা কি রাশি হয়, ভেক্টর রাশি না স্কেলার রাশি? স্কেলার রাশি, কারণ ডট গুণ হচ্ছে স্কেলার গুণ। তাহলে আমাদের এখানে প্রাপ্ত ফাই একটি স্কেলার কোয়ান্টিটি, এটুকু বোঝা গেল। ওকে, একটা কথা তো বোঝা গেল যে এটা একটি স্কেলার কোয়ান্টিটি। অপশন হিসাবে তোমরা পেতে পারো, আগেও বলেছি যে তোমাদের পরীক্ষা কিন্তু খুব টাফ, কারণ এমসিকিউ মানে প্রত্যেকটা লাইনই কোশ্চেন হিসাবে উঠে আসতে পারে। সমীকরণ তাহলে কি হলো, ফাই বি ইজ ইকুয়াল টু বি এ কস থিটা। এবার আসি একক। এককে দেখো, এই যে বলরেখার সংখ্যা যেটা যাচ্ছে এর একক হচ্ছে গিয়ে ফাই, তার একক হচ্ছে গিয়ে ওয়েবার। সিম্পল মনে রাখবে ওয়েবার। এবার ওয়েবারকে যদি ভাঙতে হয় যে এসআই আমি কিভাবে তাহলে বুঝবো, তো সমীকরণ তাকাও, সমীকরণে তাকাও, এখানে দেখো বি আর এর সাথে ডিপেন্ড করছে। বি এর একক আমরা আগে পড়ে এসেছি, বহুবার পড়েছি টেসলা, তাহলে এটা হয়ে গেল টেসলা। ক্ষেত্রফলের একক হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার, তাই হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার। তাহলে দাঁড়ালো এটাই এবার সমান হচ্ছে গিয়ে 1 টেসলা মিটার স্কোয়ার। ওকে, এবার আমরা দেখব যে ফ্লাক্স কখন কখন কিভাবে পরিবর্তিত হয়, ফ্লাক্সের কখন কখন কিভাবে পরিবর্তিত হবে। ফার্স্ট, একটু আগেই বলেছি যে এখানে যে বলরেখাগুলো যাচ্ছে, এই বলরেখার সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে দাঁড়ালো কি, বি এর অ্যামাউন্ট যদি বাড়িয়ে দিই তাহলে ফাই অটোমেটিক্যালি বেড়ে গেল। দেখতেই পেয়েছিলে আগে কত হয়েছিল, 4 কে বানিয়ে দিয়েছিলাম 10, আশা করি ভুলে যাওনি। এই যে ছিল কিনা ছিল 4, সে হয়ে গেছিল কত 10, কিছুই চেঞ্জ করিনি, কি করেছি, বি কে চেঞ্জ করে দিয়েছি। ওকে, আর কি, তাহলে বি কে যদি ইনক্রিজ করি ফাই ইনক্রিজ করবে। তলের ক্ষেত্রফল একটু আগেই বলেছি, বড় ক্ষেত্রফল নিলে পরে ফাই বেরিয়ে যাবে। এবার আসছি ওরিয়েন্টেশন বা মধ্যবর্তী কোণের কি এফেক্ট, কোণ কিভাবে এফেক্ট ফেলবে। সিম্পল, এটা এমন কিছু বিশাল আহামরি ব্যাপার নেই, এই জিনিস তোমরা বহুবার করেছো। ফাই ইজ ইকাল টু বি এ কস থিটা। এবার দেখো, বি যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এ যদি কনস্ট্যান্ট হয়ে যায় কোনো একটা কন্ডিশনে, ধরো এই ছবির ক্ষেত্রে দেখা গেল কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে কোনো একটা নির্দিষ্ট বি এর জন্য, তাহলে বি কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট, তাহলে সেটা হচ্ছে কস থিটা। কস থিটাকে আমি মোটামুটির উপরে ম্যাক্স মিন হিসাবে ধরলে পরে দুটো তো ফার্স্টই হয়ে যায়। কস 0 ডিগ্রি মানে যখন থিটা হচ্ছে 0 ডিগ্রি, কস 0 ভ্যালু কত 1, তাহলে 1 যদি হয় তাহলে দাঁড়িয়ে গেল বি এ হলো। আর একটা হয় থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা যদি নাই cos 90 ভ্যালু কত 0, তাহলে এখানে দাঁড়ালো একটু ভেঙে লিখে দিই, বি এ ইনটু 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হলো ফাই বি ম্যাক্স, এটা হচ্ছে ফাই বি মিন। আর বলো দেখি হাফ কখন হবে, কততে হাফ হবে, সাইন 30 তে হাফ হয় তাহলে কস 60 তে, তাহলে আমার যে ফাই আছে সেটা যদি ঠিক অর্ধেক চায় তাহলে থিটাকে হতে হবে 60 ডিগ্রি, তাহলে আছে যা ফাই আছে তার অর্ধেক হয়ে যাবে। বোঝা গেল? ছোট্ট করে একবার রিপিট করে দিই, বি যদি ইনক্রিজ করি, চৌম্বক ক্ষেত্রফল যদি বাড়ায় ফাই বাড়বে, ক্ষেত্রফল যদি বাড়ায় ফাই বাড়বে। চৌম্বক ক্ষেত্রফল বা তলের মধ্যবর্তী কোণের ক্ষেত্রে আমরা মোটামুটি দুটো মনে রাখবো, কি কি, ম্যাক্স আর মিনটা, কারণ আমাদের কোশ্চেনে বারবার আসে যে 0 ডিগ্রি হলে পরে ম্যাক্স হবে। তাহলে 0 ডিগ্রি মানে কি এটা একটু খেয়াল করে রাখো। এই যদি আমার ক্ষেত্র হয়, এই যদি আমার ক্ষেত্র হয়, তাহলে ক্ষেত্রফল ডাইরেকশনের ভেক্টর এটা, তাহলে বলরেখাগুলো যেগুলো পাস করবে তারা এরকম ভাবে পাস করতে হবে। অর্থাৎ অর্থাৎ এই তলটার সাথে যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এই তলটার সাথে যেন, একটু বড় করে আঁকি, বড় করে দেখায়, দেখতে পাচ্ছ,
এই তলটার সাথে যেন 90 ডিগ্রি থাকে, অ্যাঙ্গেলটা যেন 90 ডিগ্রি, বা বা আগেও বলেছি এরিয়া ভেক্টরের যে ডাইরেকশন তার সাথে বি যেন 0 ডিগ্রি করে থাকে। একটা কথা ভুলে গেছি বলতে, একটা কথা ভুলে গেছি, থিটা যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হলে পরে কস থিটার ভ্যালু কত হয়? 180 ডিগ্রি হলে কত হবে? -1। তাহলে 180 ডিগ্রি না, 180 ডিগ্রি cos 0 cos 0 1, আর cos 0 ঠিক উল্টো দিকে বসে আছে 180 ডিগ্রি, মানে হচ্ছে -1। তার মানে বলরেখা যদি এদিকে না পাস করে, যদি এদিকে যায়, অর্থাৎ নর্থ পোলটা যেটা এদিকে ছিল, যদি এদিকে না থেকে যদি নর্থ পোলটা এখন আমার এদিকে থাকে, বলরেখাগুলো যদি এদিকে পাস করে, তাহলে সেক্ষেত্রে ফাইকে কিন্তু আমরা পূর্বের ভ্যালু থেকে, ধরো ফাইডাস নাম দিলাম, তাহলে মাইনাস হতে হবে। বুঝতে পারলাম কি বললাম? যা ভ্যালু আছে তার ঠিক উল্টো মাইনাস হতে হবে, কারণ এইটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে, আজকেই অনেকবার কাজে লাগবে। বোঝা গেল না গেল না? তাহলে 3টে-4টে জিনিস আমরা খুব ভালোভাবে মনে রাখবো, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি আর 180 ডিগ্রি। 0তে কি ম্যাক্স, 90 ডিগ্রিতে কি 0, 60 ডিগ্রিতে হাফ, আর 180 ডিগ্রি কিন্তু মাইনাস। এবার তাহলে কি আমরা এটা কি মিনিমাম ভ্যালু বলবো? 180 ডিগ্রিতে না, 180 ডিগ্রি কিন্তু মিনিমাম ভ্যালু বলছে না, ওটাও ম্যাক্সিমাম ভ্যালু বলছে। বিপরীত দিকে এখানে মাইনাস কিন্তু ডাইরেকশন সূচক কাজ করছে, ভ্যালু হিসাবে কিন্তু নয়। আবারও বলছি, ফাই যদি এটাকে পজিটিভ বলে থাকি, এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রেখো, তাহলে এখানে ফাইকে কিন্তু আমাদেরকে নেগেটিভ বলছি ইন সেন্স অফ ডাইরেকশন। ভ্যালুতে নেগেটিভে চলে যায়নি, ভ্যালু ওর কিন্তু দেখতে গেলে ওর যদি 5 হয়ে থাকে এরও 5, ওর যদি 100 হয়ে থাকে এরও 100, শুধু ওর ডাইরেকশনটা ওটা পজিটিভ ধরেছি বলে এটাকে নেগেটিভ ধরছি। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। তো একটু আগে তো সব বললাম যে বি ইনক্রিজ করলে হবে, ক্ষেত্রফল এরিয়া বাড়লে পরে হবে, আর ওরিয়েন্টেশন কোণের ক্ষেত্রে তো বিস্তারিত আলোচনা করে দিলাম। একে একে সবকটাকে বস করে লিখে রেখো। এবার আসছি না, এইখানে এইখানে ফ্যারাডে যখন প্রথম এই ঘটনাটাকে অবজার্ভ করতে লাগলো যে একটা কয়েল আছে, একটা কয়েলের সামনে তিনি খেয়াল করে দেখলেন, মানে ধরো কিরকম বলি, এরকম ধরে নাও যে এখানে একটা বাল্ব আছে, আর এটা একটা কয়েল, এটা একটা বাল্ব। এবার এখানে ধরে নাও একটা চুম্বক আছে। ভালো করে খেয়াল করো কি বলছি, এটা নর্থ পোল। চলো বলরেখাগুলো অন্য কালার দিয়ে দেখায়, ভালো লাগবে। ধরো এই বলরেখা যাচ্ছে, এই বলরেখা যাচ্ছে, এই বলরেখা যাচ্ছে, এই বলরেখা যাচ্ছে, এই বলরেখা যাচ্ছে। ওকে, এই আছে, ধরো এই আছে। এবার এই কয়েলটা যদি নর্থ পোলের সামনে যে আমি চুপ করে রেখে দিই, তাহলে কি করলাম, তামার তার দিয়ে একটা কয়েল বানালাম, বানিয়ে তার উপরে একটা ছোট্ট এলইডি বাল্ব লাগিয়ে দিলাম। বোঝা গেল কি বললাম? তামার তার দিয়ে একটা কয়েল বানালাম, তার উপরে একটা ছোট্ট এলইডি বাল্ব রেখে দিলাম, আর বাজার থেকে একটা শক্তিশালী ভালো দেখে একটা দণ্ড চুম্বক রাখলাম, যার নর্থ পোলটাকে সামনে ধরলাম। ধরে আমি চুপ করে রেখে দিয়েছি, কিচ্ছু করিনি, কোনো ডিস্টার্ব করিনি, দেখছি বাল্বে কোনো রকমের প্রতিক্রিয়া নেই। এবার যদি আমি এই বাল্ব সমেত এই পুরো কয়েল সিস্টেমটাকে যদি এদিকে শিফট করাই, যদি এদিকে সরাই, তাহলে ধরো এদিকে সরানো, একই কালার দিচ্ছে না, অন্য কালার দিই, ধরো এদিকে শিফট করানো, শিফট করালে মাত্র দেখতে পারবো যে বাল্বটা জ্বলতে লেগেছে। কোনো ব্যাটারি লেগে নেই, কিচ্ছু লেগে নেই, এর সাথে কিচ্ছু নেই, যা সেটাকে আমি সরাচ্ছি, তো দেখতে পাচ্ছি যে এই বাল্বটা জ্বলতে লাগছে। বা এই পুরো সিস্টেমটাকে যদি এদিকেও সরায়, পুরো ব্যাপারটাকে যদি এদিকেও সরায়, তাহলেও দেখবো বাল্বটা জ্বলছে। আবার অবজার্ভ করলাম, কি দাঁড় করিয়ে দিলাম, যেই দাঁড় করালাম দেখলাম বাল্ব জ্বলা বন্ধ হয়ে গেছে। আবার নড়াচ্ছি চড়াচ্ছি, দেখছি আবার বাল্ব জ্বলছে। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি,
যে এই কয়েলটার ভিতর দিয়ে মোট বলরেখার সংখ্যা কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। ওকে, তাহলে ফাই কত, ফাই এর ভ্যালু হচ্ছে 5। এখানে ফাই ভ্যালু হচ্ছে ফাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে ধরে নাও 5। এবার যখন আমি এই কয়েলটাকে মোটামুটি এখানে আনছি, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কটা বলরেখা গেছে, দুটো। তাহলে এখানে ফাই বি এটা 1, এটা ধরো 2, এখানে কটা, 2। তাহলে বলরেখার সংখ্যা এখানে কি হয়েছে, ডিক্রিজ করেছে, কমেছে। যেই কমলো সঙ্গে সঙ্গে দেখলাম বাল্বটা জ্বলতে লাগলো। উল্টো ভাবো, কয়েলটাকে যদি এখান থেকে এখানে আনি, তাহলে 2 এখন বেড়ে হয়েছে কত, 5। আরো যদি কাছে আনি আরো বাড়তে পারে। তাহলে দেখতে পাচ্ছি যে ফাইয়ের যদি চেঞ্জ হয়, ফাই যদি চেঞ্জ হয়, তাহলে এর ভিতরে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে বা এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। আবারও বলছি যে ফাই যদি চেঞ্জ হয়, তাহলে দেখতে পাবো যে পুরো সিস্টেমটার ভিতরে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। ওকে, ঠিক আছে। আবার ফ্যারাডে লক্ষ্য করলেন আরো একটা জিনিস, যে এই লুপটার ক্ষেত্রফলকে যদি ছোট বড় করি, অর্থাৎ আগে যেগুলো আলোচনা করেছি, ক্ষেত্রফলকে যদি ছোট করি বলরেখা কমে যাবে, ক্ষেত্রফলকে যদি বড় করি বলরেখা বেড়ে যাবে। যদি লুপটাকে টেনে হিজড়ে যদি ছোট বড় করি, সেক্ষেত্রেও দেখছি বাল্ব জ্বলছে। লুপের এরিয়া এ যদি ইনক্রিজ বা ডিক্রিজ করে, তাহলেও তড়িৎচালক বলের সৃষ্টি হতে পারে। বোঝা গেল না গেল না গেল? আর কি দেখছি, যে ওরিয়েন্টেশনের ভিতরেও যদি পরিবর্তন করি, ওরিয়েন্টেশন মানে কি, অ্যাঙ্গেলের যদি পরিবর্তন হয়, দেখো লুপটা এরকম ধরো পাক খাচ্ছে, ঘুরছে, তাহলে এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখানে অন্য অ্যাঙ্গেল, এখানে আরেকটা অ্যাঙ্গেল, ওরিয়েন্টেশনেরও যদি পরিবর্তন করি, তাহলেও দেখছি বাল্ব জ্বলা নেভা করছে। বোঝাতে পেরেছি না পারিনি? তার মানে সহজ সিধা কথা হলো ই সমানুপাতি ডি ফাই বাই ডিটি, বা যদি অ্যাভারেজে বলি ই সমানুপাতি ডেল ফাই বাই ডেল টি। ফাই মানে কি, ফাই মানে কি, চলে আসো ইকুয়েশনে। ফাই মানে কি, ফাই মানে হচ্ছে, ফাই মানে হচ্ছে বি এ কস থিটা, বি এ কস থিটা। তাহলে ইকুয়েশন কি দাঁড়িয়ে গেল, ই ইজ ইকাল টু ডি বাই ডিটি অফ বি এ কস থিটা। অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ বি, সেক্ষেত্রেও দেখতে পাবো যে তড়িৎচালক বলের সৃষ্টি হবে। যদি এরিয়ারও চেঞ্জ হয়, তাহলে ধরো বি কনস্ট্যান্ট আছে, বি যদি কনস্ট্যান্ট হয়, অ্যাঙ্গেল যদি কনস্ট্যান্ট থাকে, অ্যাঙ্গেলেরও কোনো চেঞ্জ করলাম না, তড়িৎ ক্ষেত্র পাবলেরও কোনো চেঞ্জ করলাম না, তাহলে এরিয়া যদি শুধু চেঞ্জ হয়, তাহলে ইকুয়েশনটাকে 3 রকম ভাবে লিখতে পারো। ভালো করে দেখো, ইকুয়েশনটাকে 3টে ওয়েতে লেখা যাবে। একটা ধরো ধরলাম বি কনস্ট্যান্ট, কস থিটা সেটাও কনস্ট্যান্ট, তাহলে এখানে কি লিখবো, ডিএ বাই ডিটি। আবার ধরো আর একটা ফরমেশন বলছি, যে এ কনস্ট্যান্ট বি কনস্ট্যান্ট, তাহলে কি বলবো, ডি বাই ডিটি অফ কস থিটা। আর ধরো বি কনস্ট্যান্ট না, এ কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট আর কস থিটা কনস্ট্যান্ট, তাহলে এখানে যাবে ডি বাই ডিটি অফ পি। আশা করি বোঝাতে পেরেছি কি বলতে চাইছি। অর্থাৎ এই 3টে যে উপাদান আছে, এই উপাদানের যদি আমি চেঞ্জেস দেখতে পাই, তাহলে লুপের ভিতরে তড়িৎচালক বল সৃষ্টি হলো। এটা কি অবজার্ভ করলো, ফ্যারাডে অবজার্ভ করলো। অবজার্ভ করার পর ইনি একটা বিখ্যাত সূত্র আনলেন, দুটো সূত্র আনলেন। সেটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, কি, বিবৃতি সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স। আমরা জেনে গেছি চৌম্বক ফ্লাক্স মানে কি, চৌম্বক ফ্লাক্স মানে কি, ফাই ইজ ইকুয়াল টু বি এ কস থিটা। তাহলে ফ্লাক্সের পরিবর্তন ঘটলে, মানে ফ্লাক্সের পরিবর্তন মানে আমি এখন আর মাথায় শুধু ফাই ভাববো না, কি ভাববো, বি এর চেঞ্জ হতে পারে, এ এর চেঞ্জ হতে পারে, অ্যাঙ্গেলের চেঞ্জ হয়েছে, 3জনেই চেঞ্জ হয়েছে, কি 2জনের চেঞ্জ হচ্ছে,
যুক্তিগুলোকে একটু স্বচ্ছ রাখবো। মানে আমরা অঙ্ক করতে গিয়ে কি করতে ভালো লাগে, ফাই কটা চেঞ্জ হলো, মানে শুধু বলরেখা খুঁজে বেড়ায়। বলরেখা খুঁজবো না, তার জায়গায় কি খুঁজবো, এরিয়া বাড়লো কমলো কি, বি এর স্ট্রেংথ কি বাড়লো কমলো কি, অ্যাঙ্গেল কি কোনো পরিবর্তন আসলো, তাহলে সব ক্ষেত্রে কিন্তু ফাই হিসেবে কাউন্ট করবো আর মাথায় সেগুলো যুক্তি হিসাবে নেবো। পরিবাহীতে একটি তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয় যদি পরিবাহীটি একটি বদ্ধ কুণ্ডলী হয়, যেটা আমি এঁকেছিলাম একটা রিং টাইপের একটা কুণ্ডলী, তবে তার মধ্যে দিয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ইনডিউসড কারেন্ট চলতে থাকে। বোঝাতে পেরেছি? বোঝা গেল না গেল না? গেছে? তাহলে বুঝতে পারলাম যে বি এ কস থিটা এদের ভিতরে কেউ যদি পরিবর্তিত হয় বা সবাই যদি একসাথে পরিবর্তিত হয়, তাহলে পুরো কয়েলের মধ্যে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হবে এবং একটা ইনডিউসড কারেন্টের সৃষ্টি হবে। ইনডিউসড তড়িৎচালক বল বা ইনডিউসড কারেন্টের সৃষ্টি হবে। ঠিক আছে? তাহলে ধরো আমি বললাম যে ক্ষেত্রফল বলরেখা কোনোটারই পরিবর্তন করলাম না, শুধুমাত্র তাদের আপেক্ষিক গতিবেগের পরিবর্তন করলাম, তাহলেও কিন্তু ফ্লাক্সের পরিবর্তন হতে পারে এবং ইএমএফ সৃষ্টি হতে পারে। খুব সুন্দর, এটা জানা দরকার, ভালো করে খেয়াল করো। ধরো ধরো এখানে আমার একটা কয়েল আছে, এই এটা হচ্ছে কি আমার একটা নর্থ পোল, এই বলরেখার সংখ্যা এই চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, একটু বেশি করে আঁকি, হলো? ভাবো তো, এই যে লুপটা আছে, এই লুপটাকে যদি আমি এদিকে সরানোরা যদি করি, তাহলে দেখুন না বি চেঞ্জ করেছি, বি চেঞ্জ করলাম, চুম্বক চেঞ্জ হয়েছে না, যা আছে তাই আছে, তাহলে বি কিন্তু কনস্ট্যান্ট। ওকে, বি কিন্তু কোনো বলরেখার পরিবর্তন এখানে আমি হতেই করিনি। আচ্ছা, এই যে লুপটার ক্ষেত্রফল বাড়িয়েছি বা কমিয়েছি এমনও কথা কিছু বলিনি, তাহলে এও কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, ঠিক ঠিক না? অ্যাঙ্গেলে কোনো পরিবর্তন করেছি না, সেটাও করিনি, তাহলে করেছি কি, লুপটাকে একবার কাছে এনেছি। কাছে বানাতে হয়েছে কি, লুপ যেই কাছে এনেছি বলরেখার সংখ্যা গেছে বেড়ে, লুপ যেই দূরে এনেছি বলরেখার সংখ্যা গেছে কমে। দেখো এখানে বলরেখার সংখ্যা 1 2 3 4 5, এখানে বলরেখার সংখ্যা 1 2 3, এখানে বলরেখার সংখ্যা ধরে নাও 2, তাহলে ফাই চেঞ্জ হয়ে গেল। তাহলে ফাই চেঞ্জ করার জন্য চতুর্থ একটা এলিমেন্ট হচ্ছে আপেক্ষিক। তাহলে একটা কি হলো, একটা কি হলো এ, একটা কি হলো থিটা, হলো আপেক্ষিক গতিবেগ। ক্লিয়ার? চারটি এলিমেন্ট টোটাল সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করবে, আমাদের গোটা চ্যাপ্টারটাকে এগিয়ে নিয়ে যাবে। গোটা চ্যাপ্টারের সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো এই চারটে বিষয়ের উপর। ওকে, লেঞ্জের সূত্র, তার অ্যাপ্লিকেশন, তার অঙ্ক থেকে শুরু করে সব, ফ্যারাডে তো শেষ হবেই, লেঞ্জের সূত্র পর্যন্ত চলবে। তো একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে আপেক্ষিক গতিবেগ কিন্তু শুধুই যে কয়েলই নাচানাচি করবে, কয়েলই যে এখানে দৌড়াবে লাফাবে তাও নয়, চুম্বকও কিন্তু দৌড়াদৌড়ি করতে পারে, সেক্ষেত্রে এফেক্ট কিন্তু একই দাঁড়াবে। তো চলো, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, কোন পরিবাহীতে, পরিবাহী মানে এই যে লুপটা বানালাম, লুপের উপরে এই যে বাল্বটাকে বানালাম, কি রকম হলো বাল্ব, একদম ভালো হলো না, ধরে না এই হচ্ছে বাল্ব, এই ধরো আলো বেরোচ্ছে, যাই হোক, এই লুপের আবিষ্ট তড়িৎচালক বল বা ইএমএফ, এর ভিতরে যদি ইএমএফ যেটা হবে তার মান ওই পরিবাহীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতি, রেট অফ চেঞ্জ। জেনে রাখবে বলরেখার সংখ্যার সাথে সমানুপাতি নয়, চারটে পাঁচটা স্টার মেরে রাখবে এই জায়গাতে, হারের সাথে সমানুপাতি। কার সাথে সমানুপাতি? হার। কি হারে চেঞ্জ হচ্ছে? দেখা গেল দেখা গেল যে একটা চুম্বক নিলাম, কি রকম ব্যাপারটা ফিল করার জন্য ধরো এইটা দেখো, খুব ভালো করে বুঝো, যে আমি একটা চুম্বক নিলাম এখানে, এটা হচ্ছে নর্থ পোল, ছোট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। আর একটা চুম্বক নিয়েছি এখানে, শক্তিশালী,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইখানে যে কয়েলটা আছে দেখা গেল কয়েলটা খুব ধীরে মুভ করছে, আর এখানে কয়েলটা দেখা গেল বহুত ফাস্ট মুভ করছে, বহুত। মানে ধরে নাও তোমাদের ফ্যান ট্যান বা এরকম মোটর যেগুলো 2700 2800 আরপিএম এ ঘুরছে ওরকম ধরে পাক মারাচ্ছে, বা আপ ডাউন দূরে বিশাল ফাস্ট দৌড়াচ্ছে। তাহলে এটা দুর্বল চুম্বক হওয়া সত্ত্বেও কিন্তু এ বেশি কারেন্ট তৈরি করবে। কি বললাম বোঝা গেল? এ দুর্বল চুম্বক হওয়া সত্ত্বেও এ কিন্তু বেশি কারেন্ট তৈরি করবে। এ কিন্তু অনেক শক্তিশালী চুম্বক হওয়া সত্ত্বেও কিন্তু কম তড়িৎ চালক বল সৃষ্টি করবে বা কারেন্ট তৈরি করতে পারবে। কারণ কারণ দ্বিতীয় নম্বর সূত্রে পরিষ্কার করে সে কথাটায় উল্লেখ আছে, ওই জন্য আমি ওখানে স্টার মানলাম, যে কি হারে বলরেখার পরিবর্তন হচ্ছে বা কি হারে ফাইয়ের পরিবর্তন হচ্ছে। সেটা ফাইটা চেঞ্জ হতে পারে এরিয়ার জন্য, ফাইটা চেঞ্জ আসতে পারে বলরেখার সংখ্যার জন্য, ফাইটা চেঞ্জ হতে পারে আপেক্ষিক গতির জন্য, ফাইটা চেঞ্জ হতে পারে অ্যাঙ্গেলের জন্য, যার জন্য হোক। কিন্তু ফাইয়ের চেঞ্জ যেখানে আমি বেশি পাবো সেখানে তড়িৎচালক বল বেশি তৈরি হবে। তড়িৎচালক বলকে আমাদের অঙ্কে যেরকম দেয় তার উপরে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করি। ফার্স্ট হচ্ছে গিয়ে ই অ্যাভারেজ, খুব কোশ্চেনে দেয়। ই অ্যাভারেজ হচ্ছে গিয়ে ডেল ফাই বাই ডেল টি। দেখো মড সাইন দেওয়া আছে, মড ভ্যালু দেওয়া আছে। কেন? এটা শুধুমাত্র মানকে কথা বলছি। একটু আগে বলেছিলাম ফাই প্লাসও হতে পারে, কারো রেসপেক্টে মাইনাসও হতে পারে বলেছি। তাহলে প্লাস মাইনাস নিয়ে আমি মাথা যন্ত্রণা করব না, আমি শুধু ভ্যালুটাকে নিয়ে চিন্তা ভাবনা করবো, তাই মড ভ্যালু লেখা আছে। ওকে, কারণ একটা লম্বা টার্ম ডেল, ডেল টি, ডেল ফাই এগুলো কখন আসে? ডেল টি ডেল ফাই তখনই আসে যখন অনেকটা লম্বা বড় বড় টাইম, বড় বড় পরিবর্তনের ক্ষেত্রে যখন কাজ করি। তাহলে বড় পরিবর্তনের ক্ষেত্রে দেখা গেল কয়েলটা হয়তো একবার এদিকে এসে আবার ওদিকে সরে গেছে, দুটোই ঘটনা করে ফেলেছে। তাহলে একটাকে প্লাস ধরলাম একটাকে মাইনাস হলে এমন নয়। বোঝা গেল? অ্যাভারেজ মানে হচ্ছে গড়ে কি হারে করছে। তাৎক্ষণিক, তাৎক্ষণিক মানে এই যে ডেল্টা টি সেটা যদি শূন্যের কাছাকাছি হয়ে যায়, টেন্স টু জিরো, তখন ইকুয়েশন হয়ে গেল ই ইনস্ট্যান্টেনিয়াস ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটি। অর্থাৎ টাইম যদি শূন্যের কাছে হয় তাহলে ফাইয়েরও চেঞ্জ কিন্তু শূন্যের কাছাকাছি হবে। তাহলে সেই শূন্যের কাছাকাছি টাইমের ভিতরে যতটুকু ওখানে তড়িৎচালক বলে পরিবর্তন পাচ্ছি বা পাচ্ছি সেটা হচ্ছে ই ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু মড অফ ডি ফাই বাই ডিটি। ওকে, বোঝা গেছে? পজ করো, লিখে নাও। তো গড় ইএমএফ অ্যাভারেজের ক্ষেত্রে কি করলাম বলা হলো। এবার আসছি, ধরে নাও যে কয়েলটাকে আমরা স্থির করেছি, যে এলইডি বাল্বটা আছে বা যেটাই আছে, ধরে নাও সার্কিটটাকে এরকম ভাবে বানালাম। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা একটা কয়েল। এই কয়েলটার মজা কোথায়? রেজিস্ট্যান্স তো আছে কিন্তু এখানে কোনো ব্যাটারি নেই। ব্যাটারি পরিবর্তে কি আছে, এখানে একটা ম্যাগনেট আছে যে কিনা বলরেখা পাঠাচ্ছে। এবার আমি কি করছি, কয়েলটাকে একবার কাছে একবার দূরে, একবার কাছে একবার দূরে করছি, বাস বাকি কাজ অটোমেটিক হতে থাকছে। তাহলে সার্কিটে যেহেতু রেজিস্ট্যান্স আর ধরেছি, তাহলে অ্যাভারেজ যদি তড়িৎচালক বল পেয়ে থাকি তাহলে অ্যাভারেজ কারেন্টও পাবো। পাবো কি পাবো না? আমরা যদি একটা ঘুরিয়ে কোশ্চেন করি যে এই কারেন্টের ডাইরেকশন কি হবে, যদি কাছে আনি তখনই বা কি ডাইরেকশন হবে, দূরে গেলেই বা কি ডাইরেকশন হবে, পরের দিনে ক্লাসে ওটাই আমাদের আলোচনা হবে। রেঞ্জের সূত্র কিন্তু ওটার উপরে আছে যে কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে হবে, কেন হবে। চলো, তো আপাতত আই অ্যাভারেজ মানে হচ্ছে গিয়ে ই অ্যাভারেজ বাই আর, অর্থাৎ ডেল ফাই বাই ডেল টি ইন্টু 1/r। মনে থাকবে কি বললাম? খেয়াল থাকবে না? থাকবে না? ডেল ফাই বাই ডেল টি ইন্টু 1/r, কারণ আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো দেখো এটারই অবিকল রূপ এটা। ইনস্ট্যান্টের ক্ষেত্রে তাই একই, ডি ফাই বাই ডিটি বাই 1/r। ওকে, চলো তাহলে প্রথম সূত্র আমাদের কি জানায়? আমাদের জানায় তড়িৎ কখন আবিষ্ট হবে এবং ফ্লাক্স পরিবর্তন হলে। দ্বিতীয় সূত্র কি জানায়? আমাদের জানায় যে আবিষ্ট তড়িৎচালকের মান কতটুকু হবে। তাহলে আবার বলছি, প্রথম সূত্র আমাদেরকে বললো
যে কখন তড়িৎচালক বলে সৃষ্টি হবে, আর দ্বিতীয় সূত্র বললো কত অ্যামাউন্টের হবে। ওই যে আপেক্ষিক গতি ইকুয়েশন চলে আসলে ই সমানুপাতিক d∅/dt। আচ্ছা, আর একটা কি শিখলাম, যে কখনো বি এ থিটা কনস্ট্যান্ট হলেও তড়িৎচালক বল সৃষ্টি হতে পারে যদি ওদের ভিতরে আপেক্ষিক গতি সেই পর্যায়ে থাকতে পারে। আবার বলছি, বি কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, কুণ্ডলীকে পাকও খাওয়ালাম না, থিটাও কনস্ট্যান্ট, তাহলেও তড়িৎচালক বলের সৃষ্টি হতে পারে যদি যদি কি আপেক্ষিক গতিবেগ আমি সেই পর্যায়ে রাখতে পারি। কারণ আপেক্ষিক গতিবেগে চেঞ্জ করলে অটোমেটিক্যালি ওখানে ফাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ফার্স্ট যে গাণিতিক প্রশ্নটা আনলাম সেটা হচ্ছে একটি কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স φb সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, φb = t³ + 2t² - 4to। এবার আচ্ছা, কুণ্ডলীর রোধ হচ্ছে 2 ওহম, তাহলে t = 0 থেকে t = 2 সেকেন্ড সময়ে গড় আবিষ্ট ইএমএফ ই অ্যাভারেজ কত, আর t = 2 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক আবিষ্ট তড়িৎচালক বল কত, আই ইনস্ট্যান্ট কত, বার করো। কারণ এক্ষুনি ইকুয়েশন গুলো নিয়ে কথাবার্তা বলেছি। চলো শুরু করো, আর না পারলে তখন আমি আবার করছি। একটি কুণ্ডলী একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বি তে রাখা হয়েছে। কুণ্ডলীর পাক সংখ্যা n হচ্ছে গিয়ে 100 এবং ক্ষেত্রফল হচ্ছে, এটা কিন্তু একটু অন্যরকম, পাক সংখ্যা হচ্ছে গিয়ে এখানে 100, একটু অন্য টাইপের, এবং এর ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 0.5 মিটার স্কয়ার।
কুণ্ডলীটি এমন ভাবে ঘোরে যে তার সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স সময়ের সাথে নিচে সমীকরণ অনুযায়ী phi b is equal to ba cos omega t সাথে নির্ভরশীল, যেখানে চৌম্বক ক্ষেত্র বি হচ্ছে গিয়ে 0.2 টেসলা এবং কৌণিক বেগ হচ্ছে গিয়ে এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখানে জিজ্ঞেস করেছি ই অ্যাভারেজ আর ই ইনস্ট্যান্ট। আচ্ছা, ই ইনস্ট্যান্ট হচ্ছে ই অ্যাভারেজ চেয়েছে। টি থেকে টি 0 থেকে শুরু করে টি পাই বাই 23 আর টি ইজ ইকুয়াল টু পাই বাই 20 সেকেন্ডে। চলো একদম নতুন ধরনের অঙ্ক করার চেষ্টা করো। তো ফার্স্ট যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমরা বার করব ই অ্যাভারেজ। সো ই অ্যাভারেজ ইজ ইকুয়াল টু পাই কত কত আছে, পাই 2 বলে দিই, মাইনাস পাই 1 বাই টি 2 মাইনাস টি 1। অর্থাৎ প্রথম ঘটনাটাকে 1 বলে দিচ্ছি আর দ্বিতীয়টাকে আমি 2 বলে দিচ্ছি। বোঝা গেল কি বললাম? অত আর বড় বড় সংখ্যা লিখলাম না। তো ফাই টু মানে হচ্ছে পাই বাই 20, পাই বাই 20। তাহলে পায়ের ভ্যালু হচ্ছে বি এ, আগে এখানে একটু করে নি, পাই বি ইজ ইকুয়াল টু বি এ কস ওমেগা টি। আচ্ছা, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু কোথায়? বি এর ভ্যালু 0.2। এরিয়া হচ্ছে গিয়ে 0.5 মিটার স্কোয়ার, মানে ডাইরেক্ট বসানো যাবে 0.5 কস ওমেগা কত? ওমেগা হচ্ছে গিয়ে 10, 10 টি জানি না, পরে গিয়ে বলছো। তাহলে এটা যদি গুণ করি তাহলে 5 দুগুণে হচ্ছে গিয়ে 10, 10 10 মানে হচ্ছে গিয়ে 2/10 গণিত 5/10 cos 10 টি। তাহলে হলো 10 মানে 0.1 cos 10 টি। এটা হচ্ছে পাই বি, ছোট একটা ভ্যালু চলে এলো। ওকে, পাই টু মানে হচ্ছে পাই বাই 20 বসবে। চলো বসাও, 0.1 cos 10 গণিত পাই বাই 20 মাইনাস পাই 1 মানে হচ্ছে 0। তাহলে 0.1 cos 10 গণিত 0 বাই টাইম পাই বাই 20 মাইনাস 0। তাহলে এটা যদি কাটি কত হচ্ছে? cos 90 cos 0 1 cos 90 0, তাহলে পুরো 0 হয়ে গেল। 0.1 cos পাই বাই 2, এটা হচ্ছে গিয়ে 0, cos 0 1 মানে হচ্ছে গিয়ে মাইনাস 0.1। আচ্ছা, cos পাই বাই 2 ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, নিচে একটা টাইম ভাগ আছে পাই বাই 20। আচ্ছা, 0.1 এটা cos 90 ভ্যালু হচ্ছে 0 মাইনাস 0.1 ডিভাইডেড বাই পাই বাই 20 মানে হচ্ছে 0.1 যদি উপরে যায় তাহলে হচ্ছে মাইনাস 0.1 ইন্টু 20 বাই পাই। ঠিক আছে, এবার পায়ের ভ্যালু হচ্ছে কত? বসাও 3.17, যা ইচ্ছা করো, 22/7 করে দাও, 22/7 করে দিই ডাইরেক্ট। তাহলে 0.1 ইন্টু 20, অত দরকার নেই। 0.1 মানে হচ্ছে 2 হয়ে গেল, এটা হয়ে গেল 22/7 মানে উপরে এলো 7, উপরে এলো 7, 11 মানে হচ্ছে 7/11। যা হোক, এটা এলো, এটা হচ্ছে ই অ্যাভারেজ। এর ভ্যালু কত আছে? 63.6
636 0.63 তো আলটিমেট, হ্যাঁ দশমিক আসলে পরে তো তারপর সব ঠিক আছে। 0.63.637, ওকে। এখানে যেটা বার করলাম সেটা একটা পাকের জন্য বার করেছি। পাক সংখ্যা কত? 1। টোটাল পাক সংখ্যা কত? 100টা। তাহলে ই অ্যাভারেজে, এখানে তো সাদা কালি লেখা যাবে না, চলো ই অ্যাভারেজ ফর 100 টার্নস। 100 টার্নসের জন্য কত হবে? 100 দিয়ে গুণ করবো, তাহলে হলো 63.637। ওকে, ভোল্ট মাথায় ঢুকেছে? চলো এবার চলে আসছে কি আই ইনস্ট্যান্ট। এবার ধরি কোথায়, লিখি কোথায়, আই ইনস্ট্যান্ট, আই ইনস্ট্যান্ট। আই ইনস্ট্যান্ট মানে কি হবে? ডি ফাই বাই ডিটি। ডি ফাই বাই ডিটি মানে ডি বাই ডিটি অফ বি। আহা, বি এ করবো কেন, আমার তো ভ্যালু বার করাই আছে এখানে। 0.5 হচ্ছে গিয়ে, চলো এটাকে বসাবো, এটাই বসাবো 0.1 cos 10t হয়ে গেল। তাহলে একটা রিলেটিভ করি যদি 0.1 বাইরে আসলো, কজের যদি রিলেটিভ করি তাহলে একটা 10 বাইরে আসবে, আসতে দাও 10, কজ হয়ে যাবে কি সাইন 10t। ওকে, চলো ভ্যালু বসাও, কত? t is equal to পাই বাই 20 টাইম। তাহলে এটা হচ্ছে গিয়ে পাই বাই 20 টাইমে ভ্যালু বার করতে হবে আমাকে। তাহলে সমস্ত ভ্যালুটা বাড়াবে হচ্ছে টি কত বসবে, তাহলে 0.1 এর সাথে 10 গুণ হয়ে যাবে মানে 1 হয়ে গেল, ঝামেলাতেই যাব না। আর এখানে হয়ে গেল 10 ইন্টু টি এর জায়গায় বসবে হচ্ছে পাই বাই 20। 10 কাটলো, তাহলে হলো কত? সাইন 0 সাইন 90 ডিগ্রি কত? 1, তাই তো? ঠিক করলাম। সরি, এটা হচ্ছে গিয়ে ই ইনস্ট্যান্ট, আই নয়। আই হলে তো রেজিস্ট্যান্স দিয়ে ভাগ যেত, যাই হোক এটা একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে ই ইনস্ট্যান্ট কততে? পাই বাই 20তে। এবার এটা ভ্যালু কত বেরোলো? 1 ভোল্ট। আবার সেই একই কথা, ফর 1 টার্নস, 100 টার্নসের জন্য কত হয়ে যাবে? 100 টার্নসের জন্য 100 ইন্টু 1 ভোল্ট মানে হচ্ছে 100 ভোল্ট। ওকে, ভালো একটা অঙ্ক। চলো নেক্সট, একটা কুণ্ডলী 0.5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রে তার তলের সাথে লম্বভাবে রাখা আছে। হঠাৎ কুণ্ডলীটির ব্যাসার্ধ 0.1 মিলিমিটার/সেকেন্ড হারে কমছে, শ্রিঙ্ক করছে। কুণ্ডলীটা শ্রিঙ্ক করছে। এখানে খুব সুন্দর একটা অঙ্ক, যেখানে দেখো 0.5 টেসলা, যেটা আমি বলে যাচ্ছিলাম বারবার, যে কোনো একজন চেঞ্জ হলে পরেই কিন্তু ই জন্ম হতে পারে, তার এটা একটা সুন্দর উদাহরণ। কেন? 0.5 টেসলা সুষম চুম্বক ক্ষেত্র, নন চেঞ্জেবল, লম্ব ভাবে হয়েছে, দেখা যাচ্ছে লম্ব ভাবে যাচ্ছে, তাহলে এটাও কনস্ট্যান্ট, থিটা হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু যেটা চেঞ্জ হচ্ছে সেটা কে? সেটা হচ্ছে ব্যাসার্ধটা। আচ্ছা, যখন কুণ্ডলীর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হবে, তখন ওই পরিবাহী বৃত্তাকার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল বা ইএমএফ এর মান কত? দারুণ অঙ্ক, ফার্স্টে নিজেরা ট্রাই করো, তাহলে না হলে আমি করছি আবার। ওকে, চলো ফার্স্ট। তো এখানে যে ইনফরমেশন গুলো মোটামুটি আমাদের কাছে দেওয়া আছে, যে একটা কুণ্ডলী আছে 0.5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্র, তাহলে বি এর ভ্যালু দেওয়া আছে, বি হচ্ছে 0.5 টেসলা। ওকে, চৌম্বক ক্ষেত্র তার তলের সাথে লম্ব হয়েছে, মানে একবারে দেখতেই পাচ্ছ কজ, এখানে 90 ডিগ্রি বলা আছে, কজ 90 না, লম্ব ভাবে দেওয়া আছে, মানে এখানে অ্যাঙ্গেল আমাকে ধরতে হবে 0 ডিগ্রি, কজ
0 ডিগ্রি, কারণ ডাইরেকশন ভেক্টরের সাথে 0 ডিগ্রি আগে। তলের সাথে 90 মানে ডাইরেকশন ভেক্টরের সাথে যে তলের যে ডাইরেকশন ভেক্টর ডাইরেকশন তার সাথে 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তো ফাই ইজ ইকুয়াল টু ইকুয়েশন কি আছে, ফাই ফাই ইজ ইকুয়াল টু বি এ cos 0 ডিগ্রি, বি কত, বি হচ্ছে গিয়ে কোনো এত চৌম্বক 0.5। আচ্ছা এখন যদি না বসায় বি রাখি, আচ্ছা এ কত, এ হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার বললাম। এখানে যে ক্ষেত্রটা কুণ্ডলীটা আছে তার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, এই কুণ্ডলী ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, এর এরিয়া কত, এরিয়া হচ্ছে গিয়ে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ারটা এখানে বসালো। এবার ইএমএফ চাইছে তাই না, তাহলে ই ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, তাহলে ডি বাই ডিটি অফ বি পাই আর স্কয়ার। আচ্ছা আর একটা জিনিস দেখো দেওয়া আছে যে কুণ্ডলীর ব্যাসার্ধ এত সেকেন্ড হারে কমছে, কুণ্ডলী ব্যাসার্ধ এত সেকেন্ড হারে কমছে, তাহলে কুণ্ডলী ব্যাসার্ধ আমি আর ধরেছি, তাহলে ডিআর বাই ডিটি চেঞ্জ কত, চেঞ্জ হচ্ছে 0.1 মিলিমিটার পার সেকেন্ড। মিলিমিটারকে যদি কিমি হেমি দেখে মি ডেসিমি সেন্টিমি মিলিমি, মানে হচ্ছে আরো 10 দিয়ে ভাগ, 1 × 10⁻², 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড। তো বি পাই কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ডি বাই ডিটি অফ আর স্কোয়ার, মানে যদি আমি ইয়ে করি ডেরিভেটিভ করি তাহলে পাই বি টু আর, পাই বি টু আর, আর যেহেতু এখানে ভেরিয়েবল নয় তাহলে ডিআর বাই ডিটি আমাকে করতে হবে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে সেই জন্য ডিআর বাই ডিটি করতে হবে, বোঝা গেল। আর এর ডেরিভেটিভ করছি টি এর রেসপেক্টে সেই জন্য ডিআর বাই ডিটি। পাই পাই থাকতে দাও, বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.5, চলো বসাও। আচ্ছা 2 থাকতে দাও, আর কত রেডিয়াস বলেছে যখন 5 সেন্টিমিটার হবে, 5 সেন্টিমিটার থাকতে দাও, আর কি 2 গেল 5 সেন্টিমিটার, ডিআর বাই ডিটি হচ্ছে গিয়ে ডিআর বাই ডিটি হচ্ছে 1 × 10⁻²। ওকে, তাহলে 5 আর 2 গুণে কত হচ্ছে 10, 10-এর সাথে যদি আমি এটাকে গুণ করি তাহলে হয়ে গেল 5। তাহলে ভালো করে খেয়াল করো, 5 2 গুণে 10, 10-এর সাথে আবার 0.5 কে গুণ করলে হয়ে গেল শুধু 5, মানে 3জন মিলে জন্ম দিল 5, তাহলে 5 পাই সব হয়ে গেল, 5 পাই কমপ্লিট হয়ে গেল ইন্টু 10⁻² ইন্টু 10⁻²। ওকে, আর একটা জিনিস খেয়াল করো, যেখানে আর আর এই যে আর সবই সেন্টিমিটারে কাউন্ট করছি, তাহলে এখান থেকে মিটারে যদি কনভার্ট করতে হয় তাহলে এটাকে আমাকে কত করতে হবে 10⁻², আবার এখানে যে চেঞ্জেসটা আসছে অর্থাৎ 10⁻² যেটা বলছি এটা যদি মিটারে কনভার্ট করি তাহলে এটা হবে 10⁻⁴ মিটার পার সেকেন্ড। তো এই জায়গাটা আগে করে নিলে বেটার ছিল। তাহলে দেখো ভালো করে, এখানে একটা আর এর জন্য সেন্টিমিটারকে মিটার মানে 10⁻² আসলো, এখানে একটা আর আছে লেন্থ আছে তাহলে সেন্টিমিটারকে মিটার আছে আবার 10⁻² আছে, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে এখানে কত হচ্ছে 10⁻⁴, এখান থেকে -2, এখান থেকে -2 -4, তাহলে হয়ে গেল 5 5 10⁻⁶ কি ই, তাহলে ইএমএফ হচ্ছে এত ভোল্ট। ওকে, বোঝা গেল। টেকনিক্যাল একটা ত্রুটির জন্য, টেকনিক্যাল তো বলা যাবে না, আমি কলারে ইয়েটাকে লাগাতে ভুলে গেছিলাম মাইকটা, একটা অঙ্ক এখানে উইদাউট সাউন্ড চলে এসছে, এটা কি, এটা কি মনে পড়ছে না, যাই হোক এটাই হবে হয়তো। এটা বলে দিচ্ছি একবার শর্টকাটে, চলো গোটাটাকে একবার রিভিশন দিয়ে দিই। আহা,
দেখো তো এখানে বি যেটা আছে টি কিউব প্লাস 2t², এটা আছে অ্যাভারেজ চাইছি, মানে হচ্ছে 5250 করতে হবে, কারণ টাইম আছে 2 থেকে 0 পর্যন্ত। বসালাম ভ্যালু বসে এখান থেকে পাচ্ছি হচ্ছে, দেখো এখানে এগুলো করা আছে, ভ্যালু বসানোর পর হচ্ছে 8, 8কে 2 দিয়ে, সরি, ভ্যালু বসে হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 ভোল্ট। আর ইনস্ট্যান্ট মানে আগে আমরা বলেছি ডেরিভেটিভ করতে হবে, কারেন্ট যেহেতু 1/r আসবে, করলাম ডেরিভেটিভ দিয়ে 8 অ্যাম্পিয়ার আসলো। ওকে, তারপরটা যেটা আছে সেটা হচ্ছে সাইনের ছিল ইকুয়েশন। তো সাইনের ইকুয়েশন থাকলে পরে আমরা ফার্স্ট যেটা করলাম সেটা হচ্ছে যে বিটাকে 5bটাকে বার করলাম, বি এ কস ওমেগা টি, বি এর ভ্যালু ওমেগা সবকিছু বসিয়ে যেটা আসলো সেটা হচ্ছে 0.1, এই তো 0.1 কস ওমেগা টি, কস 10t। এবার আমাদের ই অ্যাভারেজ আছে মানে 5 মানে প্রথম কন্ডিশন, মাইনাস দ্বিতীয় কন্ডিশন, প্রথম কন্ডিশন হচ্ছে 0, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে π/20। বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করার পরে আসলো। ওকে, একটু ছোট করি দেখি। আচ্ছা, যখন বিয়োগ করলাম তাহলে এখানে কি হয় আমরা কি জানি, আমরা জানি ই অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 52 মাইনাস 51 ডিভাইডেড বাই টি2 মাইনাস টি1, বা এইভাবেও বলতে পারো ডেল ফাই ডিভাইডেড বাই ডেল্টা টি, ডেল্টা টি। তাহলে ডেল ফাই বাই ডেল্টা টি করলাম, ভ্যালু বসিয়ে ভাগটা করে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে 0.63637। এবার ভালো করে খেয়াল করে দেখো, যা কাজ করা হয়েছে এখানে 1 টার্নসের জন্য 100টা পাকের কুণ্ডলী ছিল। ওকে, 100টা পাকের যদি কুণ্ডলী হয় তাহলে 100 দিয়ে গুণ করলে রেজাল্ট আসবে হচ্ছে এটা, রেজাল্ট আসবে হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এবার আসছে হচ্ছে ই ইনস্ট্যান্ট মানে হচ্ছে d5/dt। ইকুয়েশন তো আগেই তৈরি করেছিলাম, ডেরিভেটিভ করলাম, ভালো করে খেয়াল করে দেখো এটা কনস্ট্যান্ট বেরিয়ে এলো। কজের ডেরিভেটিভ হবে, কজের সাথে টেন কনস্ট্যান্ট বেরিয়ে এলো, কজের ডেরিভেটিভ করলে হয় সাইন 10t হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছ 10 আর 0.1 গুণ করে হয় 1, তো 1 করে দিলাম, সাইনের এখানে ভ্যালু বসালাম, টি এর জায়গায় ক্যালকুলেশন করে আসলো 1। আবার সেই এক কথা, একটা ট্রান্সের জন্য 1, তো 100 ট্রান্সের জন্য 100 ইন্টু 1 মানে 100। আচ্ছা, আর ব্যাসার্ধে এটা তো করলাম। তো যাই হোক, আমাদের প্রথম পর্বের কাজ শেষ। প্রথম পর্বের কাজ মানে হচ্ছে ফ্যারাডের দুটো সূত্র, তার উপরে সুন্দর সুন্দর কিছু নিউমেরিক্যাল প্রবলেম। এবার পরের দিন যেটা আমরা চালু করব হচ্ছে গিয়ে এই যে তড়িৎচালক বল যেটা সৃষ্টি হচ্ছে, এই যে কারেন্ট যেটা সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত কিছু সৃষ্টির পরেও যেটা হচ্ছে তার ডাইরেকশন কি হবে। লুপে তো তড়িৎচালক বলের সৃষ্টি হলো, লুপে তো কারেন্ট তো গেল, সব বোঝা গেল, কারেন্টের দিকটা কোনটা ধরবে এবং কখন কি হবে, এই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। তো ভালো করে পড়াশোনা করো, এই টপিকটাকে ভালো করে দেখো। ওকে, টাটা, বাই বাই।